আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে আজকে আমি আদর্শ গ্যাসের চ্যাপ্টারের যাবতীয় সব কিছু নিয়ে কথা বলবো। মেইনলি আমি আজকে আদর্শ গ্যাসের সিকিউ প্রস্তুতিটাকে মেইনলি একদম ভালো মতো তোমাকে কমপ্লিট করিয়ে দিব। একদম ভালো মতো বলতে গেলে আমি এতক্ষণ অ্যানালাইসিস করার পরে আমি সবচেয়ে অবাক হয়েছি যে এখান থেকে দুই টাইপের সিকিউ হয়। এই যে দেখো এখানে আমি দুই টাইপ সিকিউ নিয়ে কথা বলবো। এরপরে আমি তোমাকে এই যে দেখো প্রত্যেকটা টাইপের সিকিউ কিভাবে সলভ করবা সেটা নিয়ে আমি ডিটেলসে তোমাদেরকে এখানের মধ্যে পড়াবো, ঠিক আছে? এখানের মধ্যে পড়াবো। এরপরে আমি এখান থেকে তোমাকে ওই দুই টাইপ থেকে দুইটা সিকিউ সলভ করিয়ে দিব। মানে এক কথা হলো যে আজকের ক্লাস তুমি যদি করো তাহলে আর তোমার সিকিউ নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না, এটা আমি তোমাকে কথা দিচ্ছি। তার মানে কি তোমার হলো যে এই চ্যাপ্টারে দুইটা টাইপের সিকিউ হয়, এই দুইটা টাইপ যারা ভালো মতো কভার করতে পারবে তারাই একদম ভালো মতো 10 মার্ক এখান থেকে অ্যানসিওর করতে পারবে। আর ক খ সাজেশন কিন্তু আমি আগেই দিয়ে দিছি, ফিজিক্স ফার্স্ট পেপারে ক খ সাজেশন তোমরা ওখান থেকে দেখে নিবে, আমাদের ম্যাসন একাডেমি ইউটিউব চ্যানেলে গেলেই পাবে। কিন্তু এখন হলো গ এর জন্য আমাদের মেইন কার্যক্রম, মেইন আমাদের কি বলতো একদম লেগে পড়তে হবে, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। আমিও বেশি সময় নিব না, আমি অনেক বেশি তোমাদেরকে এই ক্লাসগুলো করার সময় আমি অনেক কিছু কেটে দেওয়ার চেষ্টা করি যেন তোমাদের সময়গুলো নষ্ট না হয়। আমি এমনভাবে তোমাদেরকে যত কম সময়ের মধ্যে তোমার একটা চ্যাপ্টার, এখন আমি যদি এই চ্যাপ্টারটা যেমন ধরো আমি কিন্তু ম্যাথের মধ্যে তোমাদের সবগুলো জিনিস ধরাই, কারণ ম্যাথের মধ্যে ধরাই দেওয়াটা খুব জরুরি। এখন ফিজিক্সের মধ্যে আমি চেষ্টা করতেছি যে তোমাদেরকে কত অল্প জিনিস পড়িয়ে তোমাকে এ প্লাস নিশ্চিত করা যায়, তার জন্য আমাদের এই যে এই ক্লাসগুলোর আয়োজন করা। চলো আমরা শুরু করি। আর ওয়ান শট এমসিকিউ ক্লাস তো আলাদা চলবেই, আর এগুলো তো আমি আলাদা নিচ্ছি, সব সাবজেক্টের জন্যই আমি নিচ্ছি, আর পাশাপাশি ওয়ান শট এমসিকিউ চলবেই আমাদের, ঠিক আছে? প্রথমত আসি এইখানের মধ্যে, দেখো এখানের মধ্যে আমি তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো আমি যে দুই টাইপের সিকিউর কথা বলছি। এই যে দেখো দুইটা টাইপ, তো সবচেয়ে বেশি আসে এই টাইপের সিকিউ পরীক্ষার মধ্যে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। গতে আসে তোমার শিশিরাঙ্কের একটা প্রশ্ন, আর ঘতে আসে আপেক্ষিক আর্দ্রতার একটা প্রশ্ন। আমি শিশিরাঙ্ক যদি তুমি ধারণা নাও থাকে, এই চ্যাপ্টারটা তুমি যদি আগে কখনো নাও পড়ে থাকো, তুমি জাস্ট আজকের ক্লাসটা করো, তুমি সিকিউ অ্যান্সার করতে পারবা। আমি তোমাকে এইটা বলতেছি না আজকের ক্লাস পড়ে তুমি ফিজিক্সের এই চ্যাপ্টারের বস হয়ে যাবা, আমি ফিজিক্স পড়াই না ভাইয়া, কিন্তু আমি তো পড়ে আসছে এবং আমি তো তোমাকে এইগুলো ধরাই দিতে পারবো সবগুলো জিনিস সিকিউ কিভাবে, মানে কোন বাবা কি কোন ওইতে করবা কি করবা। আমি তোমাকে এইটা বলতেছি না যে ফিজিক্সে তুমি বস হয়ে যাবে এই চ্যাপ্টারে, এটা মোটেও বলতেছি না। আর এখন তোমার বস হওয়ার প্রয়োজনীয়তা নাই, এখন তোমাকে এ প্লাস নিশ্চিত করা দরকার, ঠিক আছে? এরপরে আসো সিকিউ টু। সিকিউ টুতে আমরা দেখো এখানের মধ্যে আমাদের প্রথম দেখো এটা হলো লাস্টের পার্ট, এটা হলো ফার্স্টের পার্ট। সিকিউ টুতে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, এটাকে এখানে একটু ঘুরিয়ে পেরিয়ে প্রশ্নগুলো হয়। যেমন আমরা বয়েল চার্লস গেলুসাকের সূত্রগুলো জানি এবং আমরা কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ সম্বন্ধে ধারণা রাখি। এই যে এই টাইপের দুই টাইপের আমরা যে ইকুয়েশন এবং সূত্রগুলো আছে এগুলাকে মডিফাই করে আমাদের একটা টাইপের প্রশ্ন হয় গভীরতা নির্ণয়। তার মানে গভীরতা নির্ণয় এই যে এই টাইপের মধ্যে থেকে একটা সিকিউ হয়, আমি দেখাবো তোমাদেরকে। তারপর হলো যে সিআরএমএস, তোমরা হয়তোবা সবাই সিআরএমএস সম্বন্ধে এবং গতিশক্তি সম্বন্ধে আইডিয়া রাখো। এই সিআরএমএস এবং আইডিয়া না রাখলেও কোনো সমস্যা না, আজকে আমি দেখাবো কিভাবে সিকিউ আসে। এই সিআরএমএস এবং এই গতিশক্তি রিলেটেড আমাদের সবগুলা মিলিয়ে আমাদের একটা হয় সিআরএমএস থেকে গ করে আর ঘতে গভীরতা নির্ণয় করে, আবার গতে গভীরতা নির্ণয়। দেখো গতে কি করতে পারে, কোনো একটা সূত্র দিয়ে প্রশ্ন করে, আর ঘতে দেয় গভীরতা নির্ণয়। মানে এইভাবে, মানে এই জায়গা থেকে মিলিয়ে একটা সিকিউ অলওয়েজ সব সময় থাকে, আর এই জায়গা থেকে একটা সিকিউ থাকে। কারণ তোমার পরীক্ষা তো দুইটা সিকিউ আসতেছে না, মাঝে মাঝে দেয় কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেয় না। তাহলে হয় এইটা আসবে না হলে এইটা আসবে, তাই আমরা দুইটা জিনিসে শিখে ফেলবো, তাহলে আর আমাদের কোনো ধরনের কি থাকবে না বলতো, সন্দেহ থাকবে না। তো দেখি আসলে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার সিকিউগুলো কেমন হয়। এই হলো একটা প্রশ্ন, আমি এই প্রশ্নটা তোমাকে সলভ করে দিব আজকের ক্লাসে, তাহলে দেখবা যে তোমার শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা সব কিছু এ টু জেড ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রথমত দেখো এইখানের মধ্যে তুমি একটু দেখো, আমার আসলে তোমাদের ক্লাস নিতে নিতে এই সেটটা আমার ব্যথা হয়ে গেছে, বুঝতে পারছো? একটু কষ্ট হচ্ছে, আশা করি যে একটু দোয়া করবো আমার জন্য যাতে একটু সুস্থ হয়ে যেতে পারি। এখানে দেখো এখানে বিভিন্ন ধরনের এসি চালু করার পূর্বে এরকম প্রশ্ন দিচ্ছে। আমি আগে তোমাকে এইটা দেখাচ্ছি যে কিভাবে প্রশ্নটা হয়। দেখো কি বের করতে বলছে, শিশিরাঙ্ক নির্ণয় করো। এরপরে কি প্রশ্ন করছে, জলীয় বাষ্পচাপের কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, অনেক সময় আপেক্ষিক আর্দ্রতার প্রশ্নগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করে, যে আমার অনেক রকমের। তো আমি তোমাকে যখন আপেক্ষিক আর্দ্রতার পড়াবো তখন
তখন আমি বলবো যে সিকিউতে তোমাকে কি কি ভাবে প্রশ্ন করলে তুমি বুঝবা যে এটা আপেক্ষিক আর্দ্রতার প্রশ্ন, ঠিক আছে? তখন আমি ভালো মতো ব্যাখ্যা করব যে ঘরটি আরামদায়ক অবস্থায় কখন হবে, মানে কি আরামদায়ক অবস্থা বা তোমার হলো যে এটা শুষ্ক অবস্থা, মানে যাবতীয় সব কিছু আমরা কি করব বলো তো ভাইয়া, এরপরে আলোচনা করব। এগুলো আমাদের আলোচনা বিষয়বস্তু থাকবে। এরপরে আসো, দেখো কত গভীর হতে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল, তার মানে গভীরতা নির্ণয়ের প্রশ্ন। এবং উদ্দীপকের ডুবুরি দল মূল্যবান বস্তুর ওই স্থানে পৌঁছাতে পারবে কিনা, এই প্রশ্ন, এই সিকিউটাও আমি সলভ করিয়ে দিব। তার মানে এই প্রশ্নটা হলো কি, তোমার হলো যে প্রথমটা আমরা ওই যে বললাম না যে বয়েল, চার্লস এবং গেলুসাকের সূত্র, এটাকে মডিফাই করে একটা ধরনের আমাদের সিকিউ আসে, আরেক ধরনের সিকিউ আসে কোনটা বলো তো ভাইয়া, বললাম না সিকিউতে ঘতে আসে গভীরতা নির্ণয়ের টাইপ। তো এখানে এই যে প্রথম যে পার্টটা গভীরতা হতে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল কত গভীর হতে, তো এইখানে আমরা দেখবা যে আমরা বয়েল, চার্লস, গেলুসাক এই যে সূত্রগুলো শিখছি কোন একটা সূত্র হয়তো ইউজ করবো, তখন দেখতে পারবে কোন সূত্রটা আমরা ইউজ করি। এরপরে আসো, এখানের মধ্যে আসো কি বলতেছে, ঘরের ভিতরে শিশিরাঙ্ক নির্ণয় করো। শিশিরাঙ্কের প্রশ্ন, ঘরের জানলা খুলে দিলে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে? ওই যে জলীয় বাষ্প প্রবাহিত হওয়া, ওই একই টাইপ, এগুলো কিন্তু জলীয় বাষ্প প্রবাহিত হওয়া, গাণিতিক বিশ্লেষণ মানে আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ দিচ্ছে। এরপরে আসো ভাইয়া, গতে কি বলছে দেখো, গতে বলছে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ নির্ণয় করো। চাপ মানে কি বলতো ভাইয়া, আমরা কিন্তু বয়েল, চার্লসের সূত্র কিন্তু শিখে আসছি, ওইরকম সূত্রের আমাদের প্রয়োগ দেখাতে বলছে। এই উভয় পাত্রের প্রাথমিক অবস্থা গ্যাসের সিআরএমএস বেগ, বললাম না সিআরএমএস বেগ এই টাইপের। দেখো সিকিউ কিন্তু দুই টাইপের হয়, এর বাইরে কোনো সিকিউ হবে না। আচ্ছা, এটা তো লেখা দেখতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো, বিশুদ্ধ পানির ক্ষেত্রে পাত্রের উপরিভাগের বুদবুদের আয়তন কত হবে? এই যে আয়তন প্রশ্ন করছে না, তার মানে বয়েল, চার্লস, গেলুসাকের কোন একটা সূত্র আমরা ইউজ করব। উদ্দীপকের ব্যবহৃত তরলটি পানির চেয়ে ভারী নাকি হালকা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভারী নাকি হালকা, ওই যে আমরা অনেকটা গভীরতার যেই ম্যাথের ওই টাইপের অনুসারেই আমরা হলে এই ম্যাথগুলো করতে পারবো। দেখো এরপরে দেখো, এখানের মধ্যে আসো, সিলিন্ডারে রক্ষিত মিথেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। বলছিলাম গতিশক্তি থেকে প্রশ্ন হতে পারে, ওই স্থানে ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা বলতে গেলে আপেক্ষিক আর্দ্রতার এই টাইপের ম্যাথগুলো। তার মানে আলটিমেটলি দেখো আমাদের কিন্তু সিকিউ দুইটা টাইপের হচ্ছে। কোন কোন টাইপের হচ্ছে আমাদের, তাহলে আমাদের সিকিউ তাহলে কোন কোন টাইপের হচ্ছে, এই সিকিউ 1 হচ্ছে আর না হলে সিকিউ 2 হচ্ছে। এই দুই টাইপের বাইরে আর আমাদের কোনো সিকিউ হচ্ছে না। তার মানে এই দুইটা টাইপ কেউ যদি ভালো মতো কমপ্লিট করে তার আর কিচ্ছু বাকি থাকবে না, এটা আমি বলে দিচ্ছি তোমাকে, একদম 100 গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তার মানে কেউ যদি এই দুইটা টাইপ, এখান থেকে দেখালাম সিআরএমএস থেকে প্রশ্ন হয়েছে, গতিশক্তি থেকে প্রশ্ন হয়, বয়েল, চার্লস, গেলুসাকের সূত্র থেকে প্রশ্ন হয়, গভীরতা নির্ণয় থেকে প্রশ্ন হয়। এই হলো আমাদের পুরো চ্যাপ্টারের আমাদের কোন কোন সিকিউ হতে পারে সেটা আমরা প্রুফ সহ দেখলাম। এই দুইটা টাইপের বাইরে আর কোনো সিকিউ হবে না ভাইয়া, হবে না মানে হবেই না। তার মানে তুমি যদি এই দুইটা টাইপ ভালো মতো দেখতে পারো, বুঝতে পারো, করতে পারো, এই টাইপটা সম্বন্ধে আমরা সবাই পারি। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, আদর্শ সমীকরণ, সিআরএমএস বেগ, এগুলো সব শুধু সূত্রগুলো মুখস্থ করা আর এগুলো পার্টগুলো জানা। আমাদের মেইন সমস্যা হয় এই জায়গায়, যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তো আগে আমি শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা এই টপিকটা ক্লিয়ার করব, তারপরে আমি কি করব তোমাদেরকে ওইখানে যাব, ঠিক আছে? ওইখানে গিয়ে মেন সমস্যা হয় গভীরতা নির্ণয়। তোমার বই ঠিকমতো গভীরতা নির্ণয় নেই, যেহেতু আলোচনা নাই, কিন্তু আমাদের সিকিউ আসে, সেহেতু এই জায়গাটা অনেকে সমস্যা প্রবলেম ফেস করে। তারপরে আমি বয়েল, চার্লস, গেলুসাক, আমি তো বললাম যে তোমার যদি প্রস্তুতি এই চ্যাপ্টারে মোটেও ভালো না থাকে, তাহলেও ইনশাল্লাহ তুমি যদি ভাইয়ার এই ক্লাসটা করো তাহলে সব কিছু কমপ্লিট করতে পারবে। সব রেকর্ড হচ্ছে ঠিক মতো? ওকে, এই হলো কথা। তার মানে আমরা একদম আরেকটা জিনিস একটু বলে রাখি যে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা এই দুইটা টপিকের সাথে কানেক্টেড থাকে সবসময়। এই দুইটা টপিকের সাথে কানেক্টেড থাকে। তার মানে আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমার শিশিরাঙ্ক লাগবে। আর হলো যে আমি আগে একটা কথা বলে নিচ্ছি তোমাদেরকে, এই চ্যাপ্টারের আমি তোমাকে বস বানাতে আনি নাই। কেন বস বানাতে আনি নাই আমি আবারও বলতেছি তোমাকে, আমি তোমাকে বস বানাতে আনি নাই কারণ আমি কোনো ফিজিক্সের অনেক বড় মাস্টার, অনেক বড় শিক্ষক, বিষয়টা মোটেও তা না। আমি কিন্তু ম্যাথ পড়াই, তারপর আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং তোমার ভাইয়ারাও কিন্তু ওয়ান শট, এই যে ফিজিক্সের ভাইয়া ফিজিক্সের ওয়ান শট রেকর্ড করতেছে, কিন্তু আমি কি করতেছি বলতো ভাইয়া, আমি তোমাকে সিকিউ নিশ্চিত করাচ্ছি। আর তোমার ভাইয়ারা তো ওয়ান শট ক্লাসগুলো, এমসিকিউগুলো নিচ্ছে, ঠিক আছে? তোমাদের যেই ভাইয়া যেই স্পেশালিস্ট সে সেই সাবজেক্টের ক্লাস নিচ্ছে, আমি শুধু তোমাকে ওয়ান শট সিকিউ, যেই সিকিউগুলো করলে তুমি 100% শিওর যে এখান থেকে সিকিউ কমন আসবে। আর আমি তো পড়াশোনা করছি, তাই আমি জানি যে সিকিউগুলো কীভাবে সলভ করতে হয়, ওই ডিটেলসে আমি সলভ করাবো, ঠিক আছে? তাই তোমরা এমন ভাববা না যে আমি এইখান থেকে এসে আমি একদম বস হয়ে যাব, ঠিক আছে? এইটা ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে, ডান, ফাইন, চলো। ওকে, এই হলো আমাদের প্রথম একেবারে আমাদের কি বলতো ভাইয়া, প্রথম সিকিউটা আমরা এটা সলভ করব। এটা সলভ করার আগে আমি একটু তোমাকে কিছু জিনিস শিখায় আসবো, ঠিক আছে? আমি কি করব, কিছু জিনিস একটু শিখায় আসবো। ওকে 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 ভাইয়া, এটা কি ঠিক আছে?
আচ্ছা, একটা মিনিট। ওকে, ডান ডান, ঠিক আছে। আমি একটা এখান থেকে অনেকগুলা কয়েকটা জিনিস একটু শিখে আসবো তোমাকে। চলো আমরা আগে একটু শিখি যে এইখান থেকে আমাদের কি কি জিনিস লাগবে, ঠিক আছে। আমি একটু কপি করলাম। ওকে, ডান। এই হলো শিশিরাঙ্ক। এই স্লাইডে যা যা শিখাবো, তোমার যদি কোনো কিছু যদি পড়া নাও থাকে, তাও তুমি এই স্লাইডে যা যা বলবো আমি সেগুলো একটু ভালো মতো মনোযোগ দিয়ে লিখলে এবং তুললে তোমার আর কিচ্ছু বাকি থাকবে না। জাস্ট ভাইয়ার এই কথাগুলো শোনো, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সিকিউতে পারার জন্য তুমি 100 হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবং কখয়েরও এই শিশিরাঙ্ক থেকে যে প্রশ্নগুলো হয় কখয়ের জন্য, সেটারও একটা ভালো একটা সাপোর্ট দিয়ে দিব। ওকে, প্রথমত এই লাইনটা পড়ো। এখানে কি বলছিস দেখো, আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো হাইড্রোমিটার। তো আমরা এই যে আর্দ্রতা যে মাপবো, তাই এই যন্ত্রটার নাম কি? হাইড্রোমিটার। এখন শিশিরাঙ্ক কি? এই শিশিরাঙ্ক মানে হলো যে শিশির, তাই না? আমরা শিশির যে পড়তে দেখি, সে শিশির কি? আসলে তো শিশিরাঙ্ক বলতে গেলে আমরা যে শিশির পড়তেছি এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত এইখানের মধ্যে দেখা যায় যে এই হাইড্রোমিটারের মধ্যে দুইটা বাল্ব থাকে। একটা হলো শুষ্ক বাল্ব আর একটা থাকে আর্দ্র বাল্ব। ধরো হাইড্রোমিটারের মধ্যে কয়টা বাল্ব থাকে? দুইটা বাল্ব থাকে। ধরো এরকম দুইটা এই হাইড্রোমিটার আছে, এখানের মধ্যে ধরো দুইটা বাল্ব আছে, ঠিক আছে। একটা হলো কি বাল্ব? একটা হলো শুষ্ক বাল্ব আর একটা হলো কি? আর্দ্র বাল্ব। তো এটা যদি শুষ্ক বাল্ব হয়, একটু সুন্দর করে শুনো ভাইয়ার কথা, এটা যদি শুষ্ক বাল্ব হয় তাহলে এই শুষ্ক বাল্বের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে আমাদের বায়ুর যে টেম্পারেচার থাকে এইটাই এক প্রকারের শুষ্ক বাল্বকে নির্দেশ করে। তার মানে বায়ুর টেম্পারেচার আর শুষ্ক বাল্বের যে তাপমাত্রা থাকবে এটা সমান থাকবে, ঠিক আছে। বায়ুর টেম্পারেচার, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে নোট ডাউন করে মাথায় রাখতে হবে জাস্ট। এবং শুষ্ক বাল্বকে আমরা আজকের ক্লাসে যখন আমরা শিশিরাঙ্কের সূত্র দেখব, তখন সেখানে আমাদের থিটার 1 থাকবে। তাই একটু মনে রাখবা যে তোমরা এই থিটার 1টা, এখানে আমি আবারও বলে দিচ্ছি যে এই সূত্রটা কই থেকে আসছে। তোমার মনে প্রশ্ন হতেই পারে যে ভাই এই সূত্রটা কই থেকে আসছে, কিভাবে আসছে, কি আমরা এখন আসলে কই থেকে আসছে, কিভাবে আসছে, এই ধরনের প্রশ্ন আসলে এগুলোতে যাব না। কারণ কি জানো ভাইয়া, এই প্রশ্ন এই আলোচনাগুলো আমাদের ফার্স্ট ইয়ারে পড়ার কথা ছিল, তাই না? তো এখন যদি আমরা এগুলো ঘাটতে যাই তাহলে আমার আলটিমেটলি A+ পাওয়াটা হবে না। আমার A+ পাওয়ার জন্য আমাকে টেকনিক্যালি ওইতে আগে তো তোমার, আমি সবসময় একটা কথা বলি, আগে তো তোমার কি করতে হবে বলো তো ভাইয়া? আগে তোমার এই যে ফাউন্ডেশনটা তৈরি করা লাগবে। আর ফাউন্ডেশন হলো একটা A+ আনা। তারপর তুমি অ্যাডমিশনে গিয়ে বইয়ের প্রস্তুতি নিলে তখন এগুলো নিয়ে তুমি আরও ডিটেলসে আলোচনা করবা, আরও ডিটেলসে পড়বা, কোনো সমস্যা নেই। আপাতত তুমি এই জিনিসটা জেনে রাখো যে শুষ্ক বাল্বকে আমরা থিটার 1 দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এখন দেখো এই যে শুষ্ক বাল্ব, আরেকটা বাল্ব আছে, এই বাল্বকে আমরা কি করি? ভেজা কাপড় দিয়ে মিশ্রিত করি। কি করি? ভেজা কাপড় মিশিয়ে থাকি। কেন ভেজা কাপড় মিশাই? যাতে আমরা কি করতে পারি বলো তো ভাইয়া? আমরা শিশিরাঙ্ক নির্ণয় করতে পারি এই বাল্বের মাধ্যমে। তো এই ভেজা কাপড়টা মিশানোর পরে এই বাল্বটা দেখো আর্দ্র, মানে একটু ভেজা থাকবে, তাই না? আর্দ্র মানে তো একটু ভেজা থাকবে। আর্দ্র বাল্ব বা ভেজা বাল্ব আমরা এইটাকে বলে ফেলি, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? থিটার 2 দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আরেকটা ধ্রুবক আছে জি, এটাকে বলা হয় গ্লেসিয়ার ধ্রুবক। এই গ্লেসিয়ার ধ্রুবককে আমরা কি দিয়ে প্রকাশ করি? জি দিয়ে প্রকাশ করে থাকি। এইটাকে কি দিয়ে প্রকাশ করি? জি দিয়ে প্রকাশ করে থাকি। এখন দেখো গ্লেসিয়ার ধ্রুবক তোমার পরীক্ষায় মান দেওয়া থাকে। গ্লেসিয়ার ধ্রুবকের পরীক্ষায় মান দেওয়া থাকে, বোঝার চেষ্টা করবা, মান দেওয়া থাকে। এখন তাহলে কি গ্লেসিয়ার ধ্রুবক কি লাগবে ভাইয়া? দেখো ভাইয়া, গ্লেসিয়ার ধ্রুবক যেহেতু তোমার পরীক্ষায় এটার মান দেওয়া থাকে, তাহলে তোমাকে কি করা লাগবে? তোমাকে ওই মানটা ইউজ করা লাগবে। কিন্তু তোমাকে যখন অনেক সময় দেখা যায় যে অনেকগুলা গ্লেসিয়ার ধ্রুবক, মানে এত ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ার ধ্রুবক এত এরকম দেওয়া থাকে, তখন তুমি কোন তাপমাত্রাটা নিবা? এখান থেকে মনে রাখবা যে থিটার 1 মানে আমাদের যে শুষ্ক বাল্বের যে তাপমাত্রা আছে বা বায়ুর যে টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারে যে গ্লেসিয়ার ধ্রুবক তার মানটা আমরা কাউন্ট করব। তার মানে এইখানের মধ্যে গ্লেসিয়ার ধ্রুবকটা আমরা কার মানটা কাউন্ট করব? আমাদের যেইখানের মধ্যে কি আছে, শুষ্ক বাল্ব বা বায়ুর টেম্পারেচার আছে, সেই মানে আমরা কালেক্ট করব, ঠিক আছে। দেখো হচ্ছে ওকে না। তো এইটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের শিশিরাঙ্কের একটা সূত্র দাঁড়ায়, খুবই চমৎকার একটা সূত্র। এটা তোমাদের বইয়ের মধ্যে একদম ভালো মতো তোমরা অনেকবার দেখছো হয়তো বা শিশিরাঙ্কের এই সূত্রটা, থিটার ইকুয়াল টু থিটার 1 মাইনাস জি ইন্টু থিটার 1 মাইনাস থিটার 2। তার মানে এটা কি? এটা হলো আমাদের শিশিরাঙ্কের সূত্র। তার মানে কি? আবারও বলতেছি, থিটার ইকুয়াল টু থিটার 1 মাইনাস জি ইন্টু থিটার 1 মাইনাস থিটার 2। তার মানে এখানের মধ্যে কি কি আছে একটু পরিচয়গুলো হয়ে নেই। থিটার 1 এটাকে আমি একটু আগে কি শিখালাম বলো তো ভাইয়া? এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে শুষ্ক বাল্বের যেই টেম্পারেচারটা আছে সেটা নির্দেশ করতেছে, ঠিক আছে। আর এখানের মধ্যে জি বলতে গেলে আমরা বুঝতেছি গ্লেসিয়ার ধ্রুবক। আর থিটার 2 দিয়ে আমরা কি বুঝতেছি? থিটার 2 দিয়ে আমরা বুঝতেছি যে একটু আগে দেখালাম যে আর্দ্র বাল্ব বা ভেজা বাল্ব। ওকে
ওকে, তো আমরা এইখান থেকে শিশিরাঙ্কটা আমরা কি করব বলতো, এই সূত্র দিয়ে অনেক সময় ম্যাথ আসে, এই ম্যাথগুলো আমরা সলভ করব। তো চলো আমরা একটা সিকিউ থেকে একটু ভালো মতো শিশিরাঙ্কের ম্যাথটা সলভ করে আসি, তাহলে আমাদের অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এইখানে আসো, কোশ্চেনে আসো। আশা করি কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আশা করি কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। তো কোশ্চেনে আসলে কি বোঝাচ্ছে বলতেছে একটু দেখো। এই প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড 2024 সালে। তো এইখান থেকে প্রশ্নগুলোর মধ্যে কি আসছে একটু ভালো করে দেখো। গ নাম্বারটার দিকে তাকাও, গতে দিকে তাকাও, গয়ের দিকে বলতেছে এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্ক নির্ণয় করো। মানে এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্ক। প্রশ্ন কি বলছে, এসি চালু করার পূর্বে একটা আবদ্ধ ঘরে কোনো একদিন শুষ্ক এবং সিক্ত বাল্বের আর্দ্রতা মাপক যন্ত্রের পার্ট ছিল। আমরা একটু পয়েন্টগুলো কাউন্ট করি। এখানে কি কি বলছে দেখো ভাইয়া, এখানে বলছে শুষ্ক বাল্বের টেম্পারেচার কত। শুষ্ক বাল্বের টেম্পারেচারটা আমার কত ছিল একটু খেয়াল করে দেখো। শুষ্ক বাল্বের তাপমাত্রা সেটা কত ছিল, সেটা ছিল যে আমার 30 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 30 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখো ভাইয়া, এখানের মধ্যে কি ছিল, আরেকটা ছিল সিক্ত বাল্ব। বা এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া সিক্ত বাল্বটা কই থেকে আসলো? বলতেছে আর্দ্রতা। সিক্ত বাল্বের তাপমাত্রাটা কত ছিল বলতো? তাপমাত্রা হলো আমার 28 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন দেখো এরপরে বলছে কিন্তু ঘরটিতে আরামদায়ক অবস্থায় তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা এরকম দেওয়া আছে। এবং আরও জিনিস কিছু দেওয়া আছে যে 30 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ার উৎপাদক। দেখো 30 ডিগ্রি সেলসিয়াসে আমি তোমাকে একটা জিনিস বলছিলাম যে আমার এইখানের মধ্যে যে গ্লেসিয়ার ধ্রুবকটা আছে সেটা কার জন্য লাগবে? থিটার 1 এর মান যেটা হবে সেটা। থিটার 1 কে ছিল শুষ্ক বাল্ব, তাই না? শুষ্ক বাল্বটা, তার মানে থিটার 1 কে শুষ্ক বাল্ব, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? থিটার 1 দিয়ে প্রকাশ করব। তাহলে আমার এখানে কিসের মান, গ্লেসিয়ার ধ্রুবক কোনটা নেওয়া লাগবে বলতো? আমার গ্লেসিয়ার ধ্রুবক লাগবে কোনটা? এখানে কিন্তু গ্লেসিয়ার ধ্রুবক দেখো অনেকগুলো দেওয়া আছে, তাই না? আমাদের লাগবে কোনটা বলতো ভাইয়া? আমাদের লাগবে 30 ডিগ্রি সেলসিয়াসে যে গ্লেসিয়ার ধ্রুবকটা সেইটা লাগবে। ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ার ধ্রুবক কত আছে সেটা দেখো। গ্লেসিয়ার ধ্রুবকটা আছে 1.65। ওকে ওকে, আমার বারবার একটু চেক করা লাগতেছে কারণ ভিডিওটা হুট করে পজ হয়ে যায়, যার ফলে আমার এখানে বারবার আসলে আসা লাগে। এখন দেখো, তো গ্লেসিয়ার ধ্রুবকটা আমার এখানে বলা আছে, এগুলো সব কিছু বললো। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া সিক্ত বাল্বের তাপমাত্রা, অনেকে বুঝে গেছো এটা আসলে থিটার 2 দিয়ে নির্দেশ করে, কিন্তু এখানে তো ভাই আপনি বলছিলেন যে থিটার 2 হলো শুধুমাত্র আমরা মনে রাখবো যে সেটা কি আর্দ্র বাল্ব বা বেজা বাল্ব। আর্দ্র বাল্ব, বেজা বাল্ব, আবার যদি সিক্ত বাল্ব বলে, দেখো কত ধরনের বাল্বের কথা বলতেছি। যদি সিক্ত বাল্ব বলে তখন আমরা কি এটাকে থিটার 2 দিয়ে বুঝে ফেলবো। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু আগাই। তাহলে আমরা একটু আগাই। তাহলে এখান থেকে দেখো আমি থিটার 1 এর মান পেয়ে গেছি, থিটার 2 এর মান পেয়ে গেছি এবং জি এর মান পেয়ে গেছি। তাহলে আমার শিশিরাঙ্কের সূত্রটা ছিল একেবারে, তোমরা হয়তোবা শিশিরাঙ্কের এই সূত্রটা আমরা আগেও আলোচনা করছিলাম। কি বলছিলাম যে থিটার ইকুয়াল টু থিটার 1 মাইনাস জি ইন্টু থিটার 1 মাইনাস থিটার 2। জাস্ট এখানে এখন কি করবো, আমরা জাস্ট মানটা বসাই দিব, তাহলেই হবে। ঠিক আছে, শিশিরাঙ্কের থিটার ইকুয়াল টু কি? থিটার 1 মাইনাস জি ইন্টু থিটার 1 মাইনাস থিটার 2। তাহলে দেখো ভাইয়া এখানে থিটার 1 এর মানটা কত ছিল বলতো? 30 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে জি এর মানটা কত ছিল বলতো? 1.65। আর থিটার 1টা কোনটা ছিল বলতো? ওই যে 30। আর থিটার 2টা কত ছিল? 28। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে কত? একটু ক্যালকুলেটরটা আমি একটু ক্লিক করি। ওকে, আসছে কত? 26.7 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি আমি এইটুকু বুঝলাম যে দেখো এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক হলো 26.7 ডিগ্রি সেলসিয়াস। আশা করি এই জিনিসটা তোমরা ভালো মতো বুঝতে পারছো। তার মানে আমার এখানে দেখো, আমার এখানে কত মার্ক বলো তো? আমি এখানে ইজিলি 3 মার্ক পেয়ে যাচ্ছি। এখন দেখো সেম নিয়মে তোমার আরও অনেকগুলো সিকিউ আমি দেখাইছিলাম তোমাকে। এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে বলছে কি শিশিরাঙ্ক নির্ণয় করো। দেখো এখানে কি বলছে, এখানে প্রশ্নগুলো একটু দেখো। সেম নিয়মে ঘরের ভিতরে কোনো একটা নির্দিষ্ট দিনে একটা বদ্ধ ঘরের ভিতরে রক্ষিত একটা হাইগ্রোমিটারে এই যে দেখো শুষ্ক বাল্বের কথা বলা আছে, আর্দ্র বাল্বের কথাও বলা আছে। তাহলে একই সময় ঘরের বাইরের তাপমাত্রা ছিল এত, আপেক্ষিক আর্দ্রতা এত হলে এখানের মধ্যে জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে আর গ্লেসিয়ার ধ্রুবক দেওয়া আছে। তাহলে বলো আর কিছু কি লাগবে? তোমার এখানের মধ্যে থিটার 1 এর মান দেওয়া আছে, থিটার 2 এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। তাহলে আমার সূত্র থিটার ইকুয়াল টু থিটার 1 মাইনাস জি ইন্টু থিটার 1 মাইনাস থিটার 2। তাহলে তুমি দেখো এই জাস্ট এই সামান্যটুকু জিনিস শিখে কিন্তু তুমি 3 মার্ক এনশিওর করে ফেলতেছো। বুঝতে পারছো বিষয়টা? আশা করি বুঝতে পারার কথা। যদি এইটা বুঝে ফেলো তাহলে চলো আমরা এবার
ওকে, এবার আসি তাহলে, এটা যেহেতু আমরা ক্লিয়ার হয়ে গেছি খুব ভালো মতো, তাহলে আসি আমরা আপেক্ষিক আর্দ্রতা থেকে। তো আপেক্ষিক আর্দ্রতার জন্য এই স্লাইডটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে, আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে? এই স্লাইডটা তুমি যদি কিচ্ছু আপেক্ষিক আর্দ্রতা নাও পারো, জাস্ট ভাইয়া আজকে এই স্লাইডে যা যা বলবো সেগুলো শুধু ফলো করবা, তাহলেই হবে। এখন আপেক্ষিক আর্দ্রতার আমরা একটা সূত্র জানি, একদম ডিরেক্ট তুমি এই সূত্রটা মনে রাখবা, ঠিক আছে? আর ইকুয়াল টু সবে তো এক, তো একটা ছোট হাতের অ্যাপ দিয়ে কি বোঝাচ্ছে? শিশিরাঙ্কে তাপমাত্রার বাষ্পচাপ, শিশিরাঙ্কে তাপমাত্রা বাষ্পচাপ, এটা কি দিয়ে? ছোট হাতের অ্যাপ দিয়ে বোঝাচ্ছে। আর বড় হাতের অ্যাপ দিয়ে কি বোঝাচ্ছে? বড় হাতের অ্যাপ দিয়ে তোমাকে কি বোঝাচ্ছে দেখো, বড় হাতের অ্যাপ দিয়ে বোঝাচ্ছে বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। ওকে, খুব ভালো কথা। তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝাচ্ছি আসলে, বা আমার আপেক্ষিক আর্দ্রতার প্রশ্নগুলো কিরকম হবে, বা কি টাইপের পরীক্ষা প্রশ্ন হলে আমরা বুঝবো যে এটা আপেক্ষিক আর্দ্রতার প্রশ্ন, তাই না? এই জিনিসটা আমি তোমাকে তখনও বলছিলাম যে দেখো অনেক সময় কি হয় যে তোমাকে অনেক টাইপের প্রশ্ন করে, অনেক টাইপ মানে অনেক টাইপের প্রশ্ন করে যে তোমার হলো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা এই টাইপের প্রশ্ন করলে তুমি মনে রাখবা যে আপেক্ষিক আর্দ্রতা মানটা যখন 50 থেকে 60%-এর বেশি হবে, 50 থেকে 60%-এর বেশি হবে, তখনই তুমি বলতে পারবা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝানো হয়, এই জিনিসটাই তো তোমরা অনেকে ক্লিয়ার হও না যে ভাই আপেক্ষিক আর্দ্রতা কখন বেশি হবে বা আপেক্ষিক আর্দ্রতা কি বোঝাচ্ছে। আচ্ছা, আর্দ্রতা মানে আর্দ্র, আর্দ্র মানে কি বলতো ভাইয়া? ভেজা থাকবে, তাই না? এটা খুব স্বাভাবিক কথা না? আর্দ্র মানে কি? ভেজা থাকবে। আর যখন আপেক্ষিক আর্দ্রতা, যখন আপেক্ষিক আর্দ্রতা মানটা তাহলে বেশি হয়, আপেক্ষিক আর্দ্রতা যখন বেশি থাকবে তখন কি হবে? আমাদের পরিবেশটা মানে আমাদের আবহাওয়াটা কেমন একটা ভেজা ভেজা থাকবে। আর যখন আপেক্ষিক আর্দ্রতার মানটা কম থাকবে তার মানে এটা শুষ্ক বোঝাচ্ছে। তার মানে আপেক্ষিক আর্দ্রতা কখন, দেখো আপেক্ষিক আর্দ্রতার মান বেশি হলে এটা ভেজা ভেজা নির্দেশ করে, আপেক্ষিক আর্দ্রতার মান কম হলে এটা শুষ্ক নির্দেশ করতেছে। বৃষ্টির সম্ভাবনা কখন হয়? 50 থেকে 60%-এর বেশি হলে বৃষ্টির সম্ভাবনা বেশি, মানে বিশেষ সম্ভাবনা হবে। তার মানে এইভাবে আমরা কিন্তু কি বলতো ভাইয়া আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতার উপর নির্ভর করে কিন্তু অনেকগুলো জিনিস ডিপেন্ড করে। যে আমাদের আবার অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ভেজা কাপড় শুকাবে কিনা, ভেজা কাপড় কখন শুকাবে বলো তো দেখি? ভেজা কাপড় শুকাবে যখন আপেক্ষিক আর্দ্রতার মানটা কমে যাবে, শুষ্ক হবে পরিবেশ, তখন তো ভেজা কাপড় দ্রুত শুকাবে। আর যদি আর্দ্রতার মানটা বেশি হয় তখন তো এটা ভেজা ভেজাই থাকবে, তখন তো ভেজা কাপড় এত দ্রুত শুকাবে না। তো এই টাইপের অনেক ধরনের ক্ষতেও প্রশ্ন হয়, তাই এগুলা জাস্ট তুমি একটু চিন্তা করবা যে আর্দ্রতা, আর্দ্র তার মানে আর্দ্র যখন হয় তার মানে একটু ভেজা থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তার মানে এটার মান বেশি হলে এটা তো ভেজাই, আর যদি এটার মান কম হয় তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারো। এবার আসি এখানের মধ্যে, দেখো অ্যাপ দিয়ে কি বোঝাচ্ছে? শিশিরাঙ্কের তাপমাত্রা বাষ্পচাপ আর বায়ুর তাপমাত্রা বাষ্পচাপ দ্বারা অ্যাপ দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এই জাস্ট এই সূত্রটা মনে রেখে আমরা এখন কোশ্চেন সলভ করবো, তাহলে আরেকটু ক্লিয়ার হবা, ঠিক আছে? ওকে, চলো দেখি আমাদের কোশ্চেনটা কি। তো এখানে আসো, আমরা তো গত ক্লিয়ার হয়েছে, এখন গতে আসি। বলতেছে যে এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্পে কিরূপ পরিবর্তন করলে ঘরটি আরামদায়ক অবস্থায় আসবে। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন করে যে এরকম আরামদায়ক অবস্থায় আসবে কখন? আচ্ছা ভাইয়া দেখো, শিশিরাঙ্কের মান কমলে আরামদায়ক হয় নাকি? একটু দেখো শিশিরাঙ্ক না, একটু দেখো আপেক্ষিক আর্দ্রতার মান যখন বেশি থাকে তখন আরাম লাগবে বেশি, নাকি আপেক্ষিক আর্দ্রতার মান কমলে আরাম লাগবে বেশি? বলো কোনটা মনে হচ্ছে, এটা তোমরা কমেন্টে জানাবা। তার মানে কি এরকম আরামদায়ক এই ধরনের যখন প্রশ্ন হবে তার মানে তুমি বুঝবা যে এখানের মধ্যে কি বলো তো ভাইয়া, এখানের মধ্যে আমরা আপেক্ষিক আর্দ্রতা থেকে শুরু করে শিশিরাঙ্কের মান এগুলো আমরা পরিবর্তন দেখালে আমরা বুঝতে পারবো। এক এক করে ধাপে ধাপে আমরা যখন করব তাহলে সবগুলো জিনিসে তোমরা ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? ওকে ডান, চলো আমরা শুরু করে দিই। তাহলে এখান থেকে শুরু করার সাথে সাথে আমরা যে জিনিসটা শিখবো সেটা কি শিখবো বলো তো ভাইয়া? এখানে আগে প্রশ্নটা ছিল কি, এসি চালু করার পূর্বে কিছু ঘটনা ছিল। দেখো আমার এখানে ছিল কি, শুষ্ক এবং সিক্ত বাল্বের টেম্পারেচার ছিল। আর এসি চালু করার পরে দেখো ঘরটিতে আরামদায়ক অবস্থায় হইতে তাপমাত্রা চলে আসছে কত? 24°C। এবং দেখো ভাইয়া এই 24°C আবার তারা বলে দিছে যে কি বলতো ভাইয়া, জলীয় বাষ্পচাপ তখন কত ছিল? 22.38 মিলিমিটার মার্কারি। ওকে, খুব ভালো কথা। এখন আমাকে আগে বলো, আমি আপেক্ষিক আর্দ্রতার জন্য ঘয়ের জন্য আমি একটু বলি তোমাকে, আমি ঘয়ের জন্য কি কি জিনিস শিখছিলাম যে আমি এখানের মধ্যে আগে আমাকে জলীয় বাষ্পচাপের পরিবর্তন দেখানো লাগবে। তার মানে আমার এই যে দেখো, আমার যখন এসিটা চালু হয় নাই তখন কি কতটুকু জলীয় বাষ্প ছিল সেটা আমাকে কি হয়েছে বলতো বের করা লাগতো, কিন্তু আমি তো সেটা বের করছি। কিভাবে বের করছি দেখো, এসি যখন চালু হয় নাই তখন শিশিরাঙ্ক কত ছিল দেখো, 26.7°C। তাহলে এই তাপমাত্রায় আমার জলীয় বাষ্পে দেখো, এই তাপমাত্রায় আমার জলীয় বাষ্পচাপ কত ছিল সেটা কি আছে 26.7-এ? নাই, দেখো কত আছে তোমার এখানে 26 এবং 28 আছে। 26 এবং 28 থাকলে সেখান থেকে আমাকে 26.7°C আমার জলীয় বাষ্পের চাপ কত ছিল সেটা
আমার একটু বের করে নেওয়া লাগবে। তার মানে এসি চালু করার পূর্বে আমার বাষ্পচাপটা কত ছিল ওইটা আমরা আগে একটু বের করে নিই, ঠিক আছে? তাহলে চলো প্রথমত দেখো এটা বের করার জন্য তোমরা যে কাজটা করবা, প্রথমত দেখো আমার কত 26.7 ডিগ্রি সেলসিয়াস আমার বের করা লাগবে। তাহলে দেখো 26.7 কে কি লেখা যায়, 26 ডিগ্রি সেলসিয়াসে আমার কত ছিল টেম্পারেচার, আমার বাষ্পচাপ কত আছে বলো তো? আমার বাষ্পচাপ আছে 26 ডিগ্রি সেলসিয়াসে আছে কত, এখানে কত আছে দেখো 24, 26, 28, তার মানে 25.21 মিলিমিটার। আর আমি বলি এখন তোমাকে কত লাগবে বলো তো, 26.7, তার মানে 0.7। আচ্ছা ভাইয়া দেখো 0.7টা তুমি কিভাবে বের করতে পারো, জাস্ট মনে রাখবা যে তুমি জাস্ট উপরে দেখো কত কত জানা আছে, 26 এবং 28 জানা আছে, তার মানে পাশাপাশি এরা আছে, তার মানে 28 মাইনাস 26 দিবা, 28 মাইনাস 26, আর এদের পার্থক্য কত বলো তো ভাইয়া 2, আর তার সাথে 0.7 গুণ করবা। এখন 28 মাইনাস 26 এটা কি বসাবা বলো তো, এখানের মধ্যে যেই আমার কি জলীয় বাষ্পের মানটা দেওয়া আছে সেইটা বসাবা। তোমরা কি বসাবা, জলীয় বাষ্পের যে মানটা দেওয়া আছে সেইটা বসাবা, ঠিক আছে? দেখি আমরা একটু বসাই, ঠিক আছে? আমরা একটু বসাই। তাহলে ওইটা বসালে এখানে দেখো 28-এ কত দেওয়া আছে দেখো তো, 28-এ দেওয়া আছে কত, 28-এ দেওয়া আছে তোমার 28.35 মাইনাস 26-এ দেওয়া আছে কত দেখো তো 25.21। ওকে ফাইন, এটা গুণ 0.7। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে, আমি একটু ক্যালকুলেটরটা একটু ক্লিক করি, ক্যালকুলেটরটি একটু ক্লিক করলে যেটা আসে, ওকে 26.309 মিলিমিটার। ওকে ফাইন, এইটুকু আমাদের কি আসে বলো তো ভাইয়া, এইটুকু আসে আমাদের। তার মানে আমি এখান থেকে 26.7 ডিগ্রি সেলসিয়াসে আমি কি বের করে নিছি, এসি চালু করার পূর্বে আমার জলীয় বাষ্পের মানটা কত ছিল। তার মানে আমি 26.7-এ জলীয় বাষ্পের মানটা বের করছি। জলীয় বাষ্পের মানটা কত পাইছি আমি বলো তো, জলীয় বাষ্পের মানটা পেয়েছি আমি 26.309 মিলিমিটার মার্কারি। খুব ভালো কথা, কিন্তু আমার এখন এসি চালু করার পরে কি ঘটছে সেটার মানটা বের করা লাগবে। তার মধ্যে পরিবর্তন পার্থক্য দেখলে তো আমি বুঝতে পারবো কত ডিগ্রি আসলে কমানো লাগবে, কত আমার চাপটা কমানো লাগবে, তাহলে তো আমি বুঝতে পারবো। তার মানে এই যে চাপটা আছে এটা কি আছে, এসি চালু করার পূর্বে, মানে আমার যখন কষ্ট হচ্ছিল, আমি যখন এখন এসি চালু করি নাই তখন আমার অবস্থাটা কেমন। এখন এসি আমি ধরো চালু করে দিলাম, তখন আমার কি হবে, এসি চালু করে দিলাম আমি, তখন কি হবে আমি একটু এটাকে এই সাইডে নেই। এখন দেখো এসি চালু করার পরে কি করছে একটু খেয়াল করে দেখো, এখানের মধ্যে কিন্তু ঘরটিতে আরামদায়ক অবস্থায় আসতে তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। দেখো 24 ডিগ্রি সেলসিয়াসে আমার কি ছিল, বাষ্পচাপ ছিল। দেখো ভাইয়া একটু ভালো করে শুনো, এখানে আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা কি ছিল, আর ইকুয়াল টু ছিল এফ আর ডিভাইডেড বাই কি, এফ ইন্টু 100%। এই এফটা কে ছিল, বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ না, বায়ুর তাপমাত্রা বাষ্পচাপ ছিল। হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখানে যখন বলতেছে যে 24 ডিগ্রি সেলসিয়াসে, একটু দেখো ভাইয়া 24 ডিগ্রি সেলসিয়াসে তোমার কি হয়েছে, ঘরটা আরামদায়ক অবস্থায় আসছে। তার মানে বায়ুর টেম্পারেচার কত ছিল বলো তো, ওই টাইমে কত ছিল, 24 ডিগ্রি সেলসিয়াসে। তো ওই টাইমে আমার কত ছিল, এই যে এখানে যে মানটা আছে যে 22.38 মিলিমিটার মার্কারি 24 ডিগ্রি সেলসিয়াসে, সেটাই তো আমার ছিল। তার মানে আমি এখান থেকে বুঝলাম যে এফ এটা কি বায়ুর তাপমাত্রায় আমার কি বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। কারণ তখন কি বলতো ভাইয়া, বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ সেটা কত হয়েছে বলতো 22.38 মিলিমিটার মার্কারি। ওকে, আর এখানের মধ্যে দেখো আপেক্ষিক আর্দ্রতা আর এর মানটা দেওয়া আছে, দেখো এখানে আপেক্ষিক আর্দ্রতা কত বলছে 60%, আর ইকুয়াল টু 60%। যদি তুমি দেখো আর এর মানও দেওয়া আছে, এফ এর মানও দেওয়া আছে, তাহলে তোমার এখন কি মান দেখো তো ভাইয়া, তুমি এখানে যদি শিশিরাঙ্কের তাপমাত্রা বাষ্পচাপটা কত সেটা বের করতে পারবা না, তুমি এখান থেকে বের করে ফেলি আমরা দেখি। তখন এই যে যখন আমার এসিটা চালু হয়েছে তখন আমার শিশিরাঙ্কে মানে বাষ্পচাপটা কত ছিল সেটা আমি একটু বের করতে পারলেই আমার কিন্তু ইজিলি বের হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো একটু একটা জিনিস মনে রাখবা যে এইখানের মধ্যে একটা ইনফরমেশনটা একটু মনে রাখবা যে এই যে আমরা যে এখানে বায়ুর তাপমাত্রার বাষ্পচাপ লিখছি এটা আসলে সম্পৃক্ত বাষ্পচাপ হবে। কিভাবে হবে, কারণ হলো যে দেখো এসি চালু করার পরেই কিন্তু আরামদায়ক অবস্থায় আসছে, তার মানে এটা কিন্তু সম্পৃক্ত হবে, বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবো। এখন তাহলে আমার কি হয়েছে, আমি দেখো এখন আমি ছোট হাতের অ্যাপটা বের করলেই কাজ শেষ। তাহলে আর ইকুয়াল টু এফ বাই এফ ইন্টু 100%, ঠিক আছে? তাহলে এখান থেকে করি 60 ইকুয়াল টু এফ এর মান তো আমি জানি না, বের করব। আর এফটা কি বলো তো ভাইয়া, আর এফটা আমি বের করব, ঠিক আছে? এফটার মান কত, এফটার মান তুমি কিন্তু জানো কত বলো তো, একটু আগে বের করছে 22.38 মিলিমিটার মার্কারি। ওকে, তাহলে এফ এখানে কত হবে, এফটা একটু বের করে দেই।
ওকে দেখো এখানে একটা পার্সেন্ট, এখানে তো 100% আছে, তাহলে অ্যাপয়েন্টমেন্টটা কত হয়েছে? ওকে 12.81, এই যে পেয়ে গেছে দেখো 12.81 মার্কারি। ওকে এটা আমরা পেয়ে গেছি। এখন ভাইয়া বলো এটা কোন অবস্থায় ছিল? এই বাষ্পচাপটা, এই যে আমাদের যে বাষ্পচাপটা আছে, আমি একটু পানি দেখাই। এই বাষ্পচাপটা যে আছে এটা কোথায় কখন আছে? এসি চালু করার পরে। যখন আমার কি অবস্থায় আছি আমরা খুব ভালো, আমরা যখন ফিল করতেছি ভালো অবস্থা, তার মানে তখন বাষ্পচাপটা এত ছিল। তার মানে আমার বাষ্পচাপটা তখন এসি চালু করার পরে, এসি চালু করার পরে আমারটা হয়ে গেছে কত? চালু করার পর বাষ্পচাপ 12.81 মিলিমিটার। কিন্তু ভাইয়া দেখো এসি চালু করার আগে আমার কত ছিল? এসি চালু করার আগে ছিল আমার 26.309 মিলিমিটার মার্কারে। তাহলে জলীয় বাষ্পচাপের কি পরিমাণ পরিবর্তন করা লাগবে? আমার তো এটা তো আমার কি অবস্থায়? আরামদায়ক অবস্থায় ছিল। তার মানে এটা তো আরামদায়ক অবস্থায় না, কারণ এসি চালু করা হয়নি। তাহলে আরামদায়ক অবস্থা আনার জন্য আমার এখান থেকে এটা বাদ দিলে তো আমার যেই পরিমাণ থাকবে সেটুকু আমাকে কমালেই আমি আরামদায়ক অবস্থা আসতে পারবো। তাহলে আরামদায়ক অবস্থায় আসার জন্য লেখো আরামদায়ক অবস্থায় বা বাষ্পচাপের পরিবর্তন কি পরিমাণ পরিবর্তন করা লাগবে? দেখো আমার ওইখানে কত বের করছিলাম? 26.309 মাইনাস 12.81 মিলিয়ন। তাহলে এটা আসতেছে কত? এটা আসতেছে কত একটু বের করি। 13.9 সামথিং। ওকে এই হলো মিলিমিটার মার্কারি, ঠিক আছে? এই হলো দেখো, তার মানে কি আমি যখন আরামদায়ক অবস্থা আসতে চাইবো তখন দেখো এই যে প্রশ্নটা আমাদেরকে করছিল, যে কি প্রশ্ন করছিল? এসি চালু করার পরে গঠিত জলীয় বাষ্পের কিরূপ পরিবর্তন করতে হবে। তার মানে এত পরিমাণ কমালেই আমি কি অবস্থায়? আরামদায়ক অবস্থায় আসবে। তার মানে এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে আমরা জাস্ট যদি আমি এই যে দেখো এই টিক্সটা যদি একটু অ্যাপ্লাই করি, যে আমার যখন আরামদায়ক অবস্থায় থাকে না তখন কি অবস্থা থাকে, আরামদায়ক অবস্থা হওয়ার পরে কি অবস্থা আছে, তার পার্থক্যটা বের করলেই হয়ে যাবে। আর আমরা দেখবো কি কি ডাটা দেওয়া থাকে। যেমন এইখানের মধ্যে ডাটাগুলো কি কি দেওয়া ছিল, দেখো আপেক্ষিক আর্দ্রতার মানটা দেওয়া ছিল, যার ফলে তো আমরা ছোট হাতের অ্যাপটা বের করে ফেলতে পারছি। এই হলো ওভারঅল প্রসেস। কয়েকটা যখন তুমি এরকম প্র্যাকটিস করবা তোমার ইজিলি এই জিনিসটা কাভার হয়ে যাবে, একদম ভালো মতো কাভার হয়ে যাবে। রেকর্ড হচ্ছে? ওকে তাহলে আমরা এই জিনিসগুলো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা একটা সিকিউ 100% আলহামদুলিল্লাহ কমন পেয়ে যাবো। তার মানে যে কোনোভাবে দিলে আমরা এখন পারবো, ঠিক আছে? এরপর দেখি আমরা বলছিলাম যে জিনিসটা বলছিলাম কি, সেটা কি বলছিলাম, যে এখান থেকে সিকিউ 1টাতে মেনলি ম্যাক্সিমাম শিক্ষার্থীর সমস্যা ফেস করে, এই সিকিউ 2 সবাই কম বেশি পারে। তো এখানের মধ্যে আমাদের প্রথমত বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং গেলুসাকের সূত্র আমরা সবাই কম বেশি জানি এই সূত্রগুলো। তো তোমাদের আমি এই সিকিউটা এখন আরেকটা সিকিউ, এগুলোর উপর আরেকটা সিকিউ আমি এখন করাই দিব, ঠিক আছে? এখানের মধ্যে তোমাকে যে জিনিসটা জানা লাগবে একটু আমি এক করে বলি, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। দেখো এখানের মধ্যে তোমাকে সূত্রগুলো প্রথমে পড়বা, সূত্রগুলো তোমাকে ভালো মতো শিখবা, সূত্রগুলো ভালো মতো শিখবা। এখন অনেক সময় আছে, তুমি দেখো ভাইয়া তোমাকে কত সহজ করে দিচ্ছি, ঠিক আছে? কত সহজ করে দিচ্ছে তোমার লাইফটাকে, তাই না? ভালো মতো শিখবা। সূত্রগুলো ভালো মতো শেখার পরে তোমার কাজ হবে যে খুব ভালো মতো এখানে আমাদের সিআরএমএস এর সূত্রগুলা, তারপরে সূত্রের পরিচয়গুলা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। যারা এখনো বয়েলের সূত্রটা P1 V1 = P2 V2 বলতে পারতেছো না তাদের জন্য এই কথাগুলো, ঠিক আছে? সূত্রের পরিচয়গুলো যারা ভালো পড়াশোনা করছো তোমরা জাস্ট রিভিশনের মতো করে দেখো, সূত্রের পরিচয়গুলো ভালো মতো শেখা লাগবে। এবং এরপর দেখো আমরা কিন্তু একটা জিনিস দেখো, গভীরতা নির্ণয় বলতে গেলে সমুদ্র পৃষ্ঠের তো কোনো গভীরতা নির্ণয়। তাহলে ওইখানে আমাদের কিছু কনসেপ্ট থাকে যে আমরা যখন সমুদ্র পৃষ্ঠের ভিতরে চলে যাই তখন চাপটা কি হয়ে যায়, তখন কিন্তু চাপ আর নর্মাল চাপ থাকে না, তখন আমাদের চাপ হয়ে যায় পি। আমাদের এই যে দেখো আমরা তখন যখন চাপ বের করতে যাব সেই চাপ ইকুয়াল টু তোমার কি হয়ে যায় বলো তো ভাইয়া, আমাদের যে নর্মাল চাপ থাকে তার সাথে কিন্তু এইচ রো জি এই জিনিসটা যোগ হয়ে যায়। তার মানে কি এই গভীর যেহেতু গেছে নিচে সেহেতু কি এই গভীরতা থাকে, রো থাকে এবং কি জি থাকে, বলতো ভাইয়া ঘনত্ব থাকবে এবং জি এর মানটা তো আমরা জানি যে অভিকর্ষ ত্বরণের মান যেহেতু নিচে গেছে। তার মানে কি, তার মানে হলো যে আমরা কি বলতো তখন কিন্তু আমাদের চাপের মানটা পরিবর্তন হয়ে যায়, তখন পি প্লাস এইচ রো জি হয়ে যায়। তার মানে এই কনসেপ্টগুলো যখন আমি ক্লিয়ার থাকবো তাহলে আমরা গভীরতা নির্ণয় এই সূত্রগুলো সম্বন্ধে ম্যাথগুলা করতে পারবো, ঠিক আছে? আর তোমরা তো সবাই জানো যে মোটামুটি এখানের মধ্যে কি কি যে লাগবে, আদর্শ গ্যাসের সমীকরণ তোমরা সবাই জানো, পি ইকুয়াল টু এনআরটি। তারপরে এখান থেকে আরো তো
তোমরা জানো P1 ইকুয়াল টু P2/V2/T2 বয়েল চার্লসের সমন্বয় সূত্র। এই সূত্রগুলো জাস্ট শিখে রাখলে তুমি যেই কোনো কোশ্চেন আসলে অ্যাপ্লাই করতে পারবে। চলো আমরা একটা কোশ্চেন সলভ করে আসি এই টাইপ থেকে, ঠিক আছে? এই টাইপ থেকে আমরা যেই প্রশ্নটা সলভ করব সেটা কি, সেটা হলো যে এটা কি করাইছে না, এইটাই করাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা পেয়েছি। ওকে ওকে ঠিক আছে। ওকে, এবার আসো এখানের মধ্যে ঘতে আমার কি আছে, ঘতে আমার কি আছে বলতেছে কত গভীর হতে, বোঝার চেষ্টা করবা কি বলতেছে, কত গভীর হতে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল তা নির্ণয় করো। এখন দেখো ভাইয়া এখানের মধ্যে আমাকে উচ্চতা মানে এইচ জানতে চাচ্ছে, আমার কিসের মান জানতে চাচ্ছে, আমার কাছ থেকে এইচ এর মান জানতে চাচ্ছে। আগে আমি বাকি ডিটেলসগুলো একটু পড়ি। বলছে যে সমুদ্রে 5 কিলোমিটার গভীরে ডুবে থাকা একটি মূল্যবান বস্তু, 5 কিলোমিটার গভীরে একটা ডুবে আছে মূল্যবান বস্তু উদ্ধারে একদল ডুবুরি সাবমেরিনে যাত্রা করলো, ঠিক আছে? সাবমেরিনে যাত্রা করলো, তারপরে হলো যে এরপরে প্রশ্ন করলো যে যাত্রাপথে সাবমেরিন থেকে একটা বুদবুদ সাবমেরিন থেকে একটা বুদবুদ ছেড়ে দিলে সমুদ্র পৃষ্ঠে এর আয়তন 8 গুণ হয়ে যায়। ধরো ভাইয়া তোমার নর্মালি এর আয়তন আছে ভি পরিমাণ, সেটা যখন সমুদ্র পৃষ্ঠে ছেড়ে দিছে, বোঝার চেষ্টা করবা, সমুদ্র পৃষ্ঠে ছেড়ে দিছে তখন এটা হয়ে যাবে 8 গুণ মানে 8V। ওকে, এরপরে কি বলছে দেখো, এরপরে বলতেছে যে পানির ঘনত্ব রো এটা কত আছে দেখো 1020 কেজি পার মিটার কিউব। ওকে, এরপরে কি বলা আছে জি, মানে এটা আমার দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে দেখো আমাকে কি প্রশ্ন করছে যে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল কত গভীর হতে। আচ্ছা গভীর হতে দেখো ভাইয়া আমার এখানে আর কি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে সর্বোচ্চ চাপ দেওয়া আছে। আচ্ছা আমরা কিন্তু মানে আমরা যখন এই যে বায়ুর পৃষ্ঠে থাকি তখন চাপ কি কত থাকে বলো তো, 1 অ্যাটমসফিয়ার থাকে। আমরা কিন্তু সবাই জানি যে তখন আমাদের চাপ কত থাকে, 1 অ্যাটমসফিয়ার থাকে। এবং তোমরা অনেকেই হয়তো বা জানো যে এই 1 অ্যাটমসফিয়ারের জন্য আমরা কি ইউজ করি বলো তো ভাইয়া, আমরা এই মানটা ইউজ করি 101325 স্কেল 5 স্কেল। তার মানে কি এখানে যখন অ্যাটমসফিয়ার থেকে স্কেলে নিয়ে যাই এই মানে নিয়ে যাই, ঠিক আছে? এখন দেখো ভাইয়া যেহেতু আমাদের স্কেলে আছে তাই জন্য স্কেলে আমরা ট্রান্সফার করছি। এখন দেখো আমরা বয়েলের সূত্র হতে পাই, দেখো আমরা জাস্ট ঘটা একটু সলভ করি আগে। বয়েলের সূত্র হতে পাই, বয়েলের সূত্র হতে আমরা কি পাই দেখো তো, বয়েলের সূত্র হতে আমরা পাই P1 V1 ইকুয়াল টু P2 V2। এখানের মধ্যে দেখো মনে রাখবা যে এই V2টা বোঝার চেষ্টা করো, এই ভিডিওটা কে বলো তো ভাইয়া, এই যে একটু দেখো ভালো মতো দেখো তাহলেই হবে, ভালো মতো দেখো তাহলেই হবে। এইখানের মধ্যে প্রথমত আমার কি ছিল বলতো ভাইয়া, বলছে যে সমুদ্র পৃষ্ঠে এর আয়তন কয় গুণ হয়ে যায়, 8 গুণ হয়ে যায়। যদি আমরা সমুদ্র পৃষ্ঠে দিয়ে একটা জিনিস চিন্তা করে দেখি, মানে সমুদ্র পাট একটা হচ্ছে বায়ুর পৃষ্ঠে পাট, তার মানে সমুদ্র পৃষ্ঠে পাটটাকে আমরা যদি P1 V1 চিন্তা করি তাহলে বায়ুর পৃষ্ঠে P2 V2। তাহলে একটু আমাকে বলো যখন সমুদ্র পৃষ্ঠে থাকবে সে, যখন কোথায় থাকবে সমুদ্র পৃষ্ঠে থাকবে তখন এটা কয় গুণ হয়ে গেছে দেখো, সমুদ্র পৃষ্ঠে এর আয়তন হয়ে গেছে কয় গুণ, 8 গুণ হয়ে গেছে। আর এইখানের মধ্যে দেখো আমাদের কিসের মান দেওয়া আছে বলতো, আমাদের বায়ুমণ্ডলীয় চাপ। দেখো তার মানে কি এই যে বায়ুমণ্ডলীয় আমাদের যে চাপটা আছে সেটা কত আছে, সেটা তো আমার পি পরিমাণ আছে তাই না? আর এইখানের মধ্যে দেখো এটা কি হয়ে যাবে বলতো, পি প্লাস এইচ রো জি, ঠিক আছে ভাইয়া? আর এইখানে দেখো আমার কয় গুণ হয়ে গেছে বলো তো ভাইয়া, এই যে V2 এর মানটা কয় গুণ হয়ে গেছে, 8 গুণ। আর এইখানে বি কত আছে, ভি পরিমাণ আছে। তাহলে এইটা করলে দেখো আমার কি হয়ে যায়, সমুদ্র পৃষ্ঠের চাপটাকে আমি কি এই যে দেখো এই যে পি পরিমাণ আছে এটা 8 গুণ হয়ে গেছে। এই যে দেখো আমি একটা কথা বলছিলাম তোমার আজকের ক্লাসে, সেটা কি বলছিলাম দেখো তো একটু ভালো মতো দেখো, ভালো মতো দেখলে আচ্ছা দেখো হ্যাঁ ভালো মতো একটা জিনিস একটু খেয়াল। ওকে, যেই কথায় ছিলাম আর কি, দেখো সমুদ্র পৃষ্ঠ বলতে গেলে কি বায়ুমণ্ডলে বোঝাচ্ছে, প্রাথমিক এইটা তো আসছে আমাদের আয়তন আছে, তখন বায়ুমণ্ডলের আমার আয়তন কত হয়ে যায়, 8V পরিমাণ হয়ে যায়। দেখো তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, ভিবি কাটা যাবে, তাহলে কি থাকতেছে দেখো এখানে থাকতেছে যে পি প্লাস এইচ রো জি ইকুয়াল টু থাকতেছে কি, এখানে থাকতেছে 8P। তাহলে এখান থেকে দেখো আমি যদি একটু বের করি আমার লাগবে কিসের মান, এইচ এর মান হলে 7P বাই রো আরটা কি জি। তাহলে 7P বলতে গেলে আমরা কি বলছিলাম বলতো ভাইয়া, এটা হলো কি বায়ুমণ্ডলে আমাদের কত আছে বলতো ভাইয়া, এই যে দেখো 1 অ্যাটমসফিয়ার মানে 101325 প্যাসকেল। আর এখানে রো এর মানটা কত, এই যে 1020 আর জি এর মান হলো 9.8। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে
একটু দেখি তো। ওকে, পেয়ে গেছি। তার মানে এটা হয়েছে কত? 7096 মিটার। ওকে ওকে, দেখো তার মানে আমরা এই ম্যাথটা বুঝে গেছি, গ নাম্বারটা। এবার দেখি গতে আমাদের কি বলছে, আমরা একটু দেখি আমাদের গতে আমাদেরকে এই সিকিউ থেকে কি কি জিনিস বের করতে বলছে। ঠিক আছে, আমরা এক এক করে একটু দেখি 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 ঘতে আমাদের কি কি বলছে। একটু ভালো মতো খেয়াল করে দেখো, ঘতে আমাকে প্রশ্ন করছে যে উদ্দীপকের ডুবুরি দল মূল্যবান বস্তুর ওই স্থানে, দেখো একটু দেখো বুঝতে পারবা। তাহলে উদ্দীপকের ডুবুরি দল মূল্যবান ওই স্থানে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, ডুবুরি দল মূল্যবান ওই স্থানে পৌঁছাতে পারবে কিনা। দেখো মূল্যবান ওই স্থানে পৌঁছানোর জন্য আগে এখানে আরো কিছু জিনিস আছে আমার। দেখো এখানের মধ্যে কি বলছে যে সাবমেরিনে বহিপৃষ্ঠে সর্বোচ্চ চাপ কত সহ্য করতে পারে। দেখো এটা সর্বোচ্চ চাপ, মানে সর্বোচ্চ পি ম্যাক্স। চিন্তা করো, এটা সর্বোচ্চ পি ম্যাক্স কি পরিমাণ সহ্য করতে পারে বলো তো। এখানে কত দেওয়া আছে? 4 × 10⁻⁷। ঠিক আছে ভাইয়া, এটুকু সে সহ্য করতে পারে। এখানের মধ্যে দেখো আমার ডুবুরি দল যদি ওই স্থানে পৌঁছাতে চায়, তাহলে আমার কিসের মান? অবশ্যই এইটা কি করা লাগবে, তোমরা জাস্ট এইভাবে চিন্তা করতে পারো যে ধরো একটা ডুবুরি দল আছে। ওকে, তো যেই কথায় ছিলাম আর কি, দেখো একজন ডুবুরি দল আছে, ধরো তারা কি করতেছে, সর্বোচ্চ এত চাপ সহ্য করতে পারে। যদি এর চাইতে বেশি চাপ তাদের হয়, মানে চাপের মানটা যদি এর চাইতে বেশি হয়ে যায়, ধরো পি এর মানটা যদি আমাদের যদি এর চাইতে বেশি হয়ে যায়, তাহলে কি হবে বলতো ভাইয়া? ডুবুরি দল মূল্যবান স্থানে পৌঁছাতে পারবে না। আর যদি পি এর মান আমার কত হয়, এই পি ম্যাক্সটা আমার যে পরিমাণ চাপ সহ্য করতে পারবো, ধরো এই যে বা সাবমেরিনের বহিপৃষ্ঠ যে চাপ সহ্য করতে পারবে, সেটা যদি এই যে পি এর মানের চাইতে বেশি হয়, তখনই কিন্তু আমরা কি করতে পারবো? ডুবুরি দলের কাছে পৌঁছাতে পারবো। এখন দেখো আমাদের সমুদ্র পৃষ্ঠের গভীরতা দেওয়া আছে। দেখো আমাদের গভীরতা দেওয়া আছে কত? 5 কিলোমিটার। এটাকে আমরা 5000 মিটার নিয়ে যেতে পারি। তাহলে আমাকে বলো তোমরা, আমি কি জানি পি ইকুয়াল টু এই যে পি প্রাইম ইকুয়াল টু পি প্লাস এইচ রো জি, তাই কিনা বলো তো ভাইয়া? অবশ্যই। এখন দেখো পি এর মানটা আমরা জানি যে বায়ুমণ্ডলে ইয়ার কত? 101325 প্যাসকেল। ওকে, এরপরে এইচ এর মানটা কত? 5000। এবং দেখো তোমরা কিন্তু এই জিনিসটা জানো যে আমাদের কিসের মান? রো এর মানটা কত আছে এখানে বলেই দেওয়া আছে, পানির ঘনত্ব 1020, আর জি এর মান আছে 9.8। দেখো এই মানটা করলে কত আসে? এই মানটা যদি এইটার চাইতে এইটা যদি কম হয়, তাহলেই সেক্ষেত্রে কিন্তু ডুবুরি দল পৌঁছাতে পারবে। এইখানে চাপের মানটা দেখি তো, চাপটা কত আসে দেখি। হ্যাঁ, 5 × 10⁻⁷ প্যাসকেল। দেখো আর আমার ওখানে কত সর্বোচ্চ সহ্য করতে পারে কত বলো তো ভাইয়া? আমার এখানে সর্বোচ্চ সহ্য করতে পারে কত? সর্বোচ্চ সহ্য করতে পারে আমার কত? 4 × 10⁻⁷। তার মানে এই মানটা কি বেশি? তার মানে বলো তো ডুবুরি দল পৌঁছাতে পারবে কিনা? না, ডুবুরি দল আমাদের পৌঁছাতে পারবে না। তার মানে কি, তোমরা জাস্ট এই টাইপের সিকিউগুলো আসলে জাস্ট এরকম কনভার্ট করে, সূত্রের মাধ্যমে কনভার্ট করে, আমি তো ধরো অনেক দিন পর ফিজিক্স পড়াচ্ছি, অনেক দিন বলতে গেলে অনেক দিন পর, তার জন্য আমাকে নিজেকে ভেবে ভেবে তোমাদেরকে এই জিনিসগুলো সলভ করে দেওয়া লাগছে। কিন্তু ইনশাল্লাহ তোমরা জাস্ট এই জিনিসগুলো যদি না আর 2-3টা সিকিউ, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বলছি, এখান থেকে আরেকটা সিকিউ করবা এই টাইপের, আর ওই টাইপের আরেকটা সিকিউ করবা, এনাফ, তোমার জন্য হয়ে যাবে। তার মানে এই টাইপ থেকে তুমি চেষ্টা করবা যে একটা জিনিস চেষ্টা করবা, দেখো এগুলো তো তোমরা পারো, তার জন্য এই জিনিসে এই টাইপের আমি সিকিউ দেখাইনি। দেখো এই টাইপটা, দেখো এই টাইপটা তো তোমরা পারো যে সিআরএমএস আর ইকে গতিশক্তির, এই জন্য এই টাইপ এবং আদর্শ গ্যাসের সমীকরণ, এই টাইপ থেকে এই টাইপের একটা প্রশ্ন নিবা, আর হলো যে এই টাইপের একটা প্রশ্ন নিবা। এই দুইটা প্রশ্ন তোমাকে সবসময় এগুলো কানেক্ট করে দেওয়া থাকে, যেহেতু তার মানে একটা সিকিউ এখান থেকে নিবা আর একটা সিকিউ ওখান থেকে, তো সবসময় নর্মাল একই টাইপের প্রশ্ন হয়। তার মানে এই দুইটা সিকিউ, মোট এই 4টা সিকিউ তুমি যদি না ভালো মতো এই চ্যাপ্টার থেকে করতে পারো, তোমার আর কিচ্ছু লাগবে না, তুমি ইজিলি ভালো একটা মার্ক এনশিওর করতে পারবে। তার কারণে ভাইয়া যে কথাগুলো বলছে এগুলো ভালো মতো মনোযোগ দিয়ে এগুলো ফলো করবে, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমি হয়তোবা তোমাদেরকে যতটুকু পারি ততটুকু সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি কিন্তু নর্মালি কখনো ফিজিক্স পড়াইনি, কিন্তু আজকে তোমাদের জন্য এই জিনিসটা রেকর্ড করা লাগছে, তোমাদের জন্য এই জিনিসগুলো ঘাটাঘাটি করা লাগছে। ফিজিক্স কিন্তু পড়াই, আমি ফিজিক্সে সবসময় সাজেশন দিতে পারি, কিন্তু ফিজিক্স তো পড়ানোর জন্য তো এই জিনিসগুলোর জন্য তোমার অনেক অভিজ্ঞতা লাগে। কিন্তু দেখো এই সিকিউগুলোর জন্য তোমাকে অনেক বস হওয়া লাগে না, মনে রাখবে এই কথাটা। তার জন্য তোমাকে ভাইয়া যতটুকু প্রয়োজন ছিল অতটুকু ভাইয়া বলে দিচ্ছি, যে তোমাকে তোমরা যা যা জিনিসগুলো মাথায় রাখবা সেই জিনিসগুলো মাথায় রেখে তুমি দেখো যে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, এই ধরনের মান সব কিছু তোমরা করতে পারবা, চাইলে করতে পারবা। তো তোমাদের সুবাদে অনেক বছর পরে ফিজিক্স পড়ানো হলো, তোমাদেরকে ধন্যবাদ। অবশ্যই তোমরা কি করবা, এরকম ক্লাস চাইলে প্রত্যেকটা সাপ্তাহে এরকম চাইলে কমেন্ট করে জানাবা যে তোমরা এরকম ক্লাস আরও চাও কিনা। অবশ্যই আমরা চেষ্টা করবো যে তোমাকে একদম ভালো মতো, তুমি এখন আরেকটা জিনিস হলো যে তোমরা অনেকে হয়তো বা এই জিনিসগুলো সম্বন্ধে একটু ভয় পেতে পারো যে ভাইয়া
আমরা তো বয়েল চার্লস গেলুসাকের সূত্র পারি না, জাস্ট একবার সূত্রগুলা চোখ বুলাবা আর জাস্ট সূত্রের সাথে পরিচয়গুলা। আবারও বলতেছি, সূত্র আর সূত্রের সাথে পরিচয়, সূত্র আর সূত্রের সাথে পরিচয়, এইটুকু করে পড়ো, এইটুকু করে পড়ো, তাহলেই হবে, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে ভাইয়া, আর কিচ্ছু লাগবে না, এইটুকু করে পড়ো, তাহলেই হবে ইনশাল্লাহ। ভালো একটা রেজাল্ট করবা তোমরা, এবং এই জিনিসগুলো ফলো করো। কি টাইপের জিনিস আমি শুধু ধরাই দেওয়ার চেষ্টা করতেছি, কিভাবে সলভ করবো আমি শুধু ওইটুকু বলে দিচ্ছি, আর তোমরা শুধু করতে থাকবা। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। আর একটা জিনিস একটু দেখাই দিতে চাই তোমাদেরকে, আর হ্যাঁ, এগুলো তো মোটামুটি সবাই কভার করছে। এই স্লাইডের এগুলো একটু মাথায় রাখবা, তারপরে হলো যে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, তাহলে তোমরা দেখবা অনেকগুলো জিনিস তোমরা পারবা। ঠিক আছে, আর আপেক্ষিক আর্দ্রতা নিয়ে এইটুকু তো বুঝবা যে যখন খতে যে ধরনের প্রশ্ন হয়, আমি কিন্তু সাজেশন খয় দিয়ে দিছি, ম্যাসন একাডেমি লিখে সার্চ দিলে তোমরা ফিজিক্স প্রথম পত্রের কখের সাজেশন চাইলে ওখানে পেয়ে যাবা, আর এরপরে ফিজিক্স সেকেন্ড পেপারে কখ সামনে দিব ইনশাল্লাহ। তো ওইখান থেকে এটা নিতে পারবা, এগুলো করতে পারবা। এই যে দেখো বয়েলের সূত্র ইউজ করে তোমরা এটা ব্যবহার করতে পারবা। এখানে অনেকে এই যে দেখো, এইখানের মধ্যে আমি নিজে প্রথমবার একটু কনফিউজ হয়ে পড়ছিলাম যে এখানে কি বলা আছে, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। সমুদ্রপৃষ্ঠে কিন্তু আমাদের কি বলতো ভাইয়া, আমাদের কিসের মান বলছে যে আয়তন 8 গুণ হয়ে গেছে, তার মানে 8v। আর নর্মালি কিন্তু আমাদের আয়তন কত থাকে, v পরিমাণ থাকে, বুঝতে পারছো ভাইয়া। এবং আরেকটা জিনিস দেখো, আর এই যে পৃষ্ঠ, এটা কিন্তু সমুদ্রের মধ্যে না, এটা সমুদ্রের পৃষ্ঠে মানে বায়ুমণ্ডল ইয়াতে কিন্তু পড়ে যায়, বুঝতে পারছো বিষয়টা। আর হলো যে তখন তো চাপ তো আমার পিয়ে থাকে, আর সমুদ্রে ইয়ার পরে আমার চাপের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেটা আমি বলছিলাম যে আর কি। আর হলো যে এই যে এখানে তো আমি বললামই যে যখন তোমার চাপের মানটা কি হবে হয়ে যাবে, জাস্ট এইভাবে একটু মনে রাখবা যে আসলে কখন মানে কতটুকু সে সহ্য করতে পারতেছে। দেখো সাবমেরিনটা কতটুকু সর্বোচ্চ তার সহ্য করার ক্ষমতা আছে, ওইভাবে চিন্তা করলে তুমি এগুলোও আনসার করতে পারবা। নেক্সট যেই টাইপের সিকিউ দেখো, একই টাইপের কোন দিকে প্রবাহিত হবে, ঘরের জানালা খুলে দিলে, একটা ছিল এসি আরটা হয়েছে ঘরের জানালা খুলে দিলে, তার মানে আলটিমেটলি সব কিছু হলো কি একই টাইপের। আমি বারবার এই সাইডে আসা লাগতেছে, কারণ হুটহাট করে এটা কি হয়, এটা রেকর্ড হওয়া অফ হয়ে যায়। তো এটা রেকর্ড হওয়া অফ হয়ে গেলে, আমি এমনও আছে যে একদিন টানা ক্লাস নিছে, রেকর্ড হওয়া অফ হয়ে গেছে, তার মানে ওই ক্লাস পুরোটা রেকর্ড হয় নাই, তার জন্য বারবার আমার পিছনে একটু যাতায়াত করা লাগে। তো তোমার ভাইয়ারা মোটামুটি সবাই সারা রাত মানে ইয়া করে, তারপরেও কিন্তু আমি তাদেরকে বসায় রাখি, তো ওরা একটু রেস্টে যাওয়াতে আমার বারবার যাওয়া লাগতেছে। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এই জিনিসগুলো মাথায় রাখলেই হবে, তাহলে তোমরা পারবা। এখানেও সেম দেখো, এই যে দেখো আমার কি বলতো, এই আরেকটা জিনিস বলি, বয়েল চার্লস এবং গেলুসাকের সূত্রগুলো থেকে যেই প্রশ্নগুলো হবে, কোনোটার এই পরিবর্তন হয়েছে, এত গুণ হয়ে গেছে, জাস্ট এরকম কনভার্ট করে পি এর মান এত চেঞ্জ করবা, ভি এর মান এত চেঞ্জ করবা, তখন দেখবা যে কি মান আসে। এই টাইপের প্রশ্ন খুব বেশি কঠিন না। আমি সবসময় বলতাম যে আদর্শ গ্যাস থেকে তোমার সবার আগে একটা সিকিউ অ্যান্সার করে দেওয়া উচিত, কারণ তুমি জানো হয় তোমার পরীক্ষা শিশির অঙ্ক আসছে, নাহলে আপেক্ষিক আর্দ্রতা আসছে, আর নাইলে তুমি এই টাইপের জলীয় বাষ্পের মধ্যে ইয়ার মধ্যে তোমার হলো যে কি সমুদ্র পৃষ্ঠের এরকম একটা তোমার হলো যে উচ্চতার মান জানতে চাচ্ছে, এই টাইপের বাইরে কোনো প্রশ্নই হয় না। ঠিক আছে, তো এগুলো একটু ফলো করো। আর হলো যে এই জিনিসটা যেটা বলতেছিলাম আর কি, যে ঘরের জানালা খুলে দিলে এক কথা, আর একটা হলো এসি চালানো, এইগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, তোমার ঘর যখন বদ্ধ ছিল তখন কি অবস্থায় আছে, জানলা খুলে দিল তখন কি হয়েছে, এসি ছাড়ে নাই তখন কি অবস্থায় আসছে, এসি ছেড়ে দিছে তখন কি অবস্থায় আসছে, কিরকম পরিবর্তন হয়েছে জলীয় বাষ্প যাবে। ওই সেম ভাবে তোমাকে কি মান বের করতে হবে, আগে তোমাকে শিশিরাঙ্কের ইয়াটা বের করে ফেলতে হবে, তোমাকে বাষ্পচাপের মানটা বের করা লাগবে, তারপরে তুমি আপেক্ষিক আর্দ্রতা থেকে তোমার শিশিরাঙ্কের ওইটার মধ্যে পরিবর্তন দেখাই দিলে হয়ে যাবে। এই হলো কথা ভাইয়া, সবাই আশা করি এই জিনিসগুলো ফলো করলেই হবে, আর তেমন কিচ্ছু লাগবে না। মোটামুটি আমি সবাই কভার করে দিচ্ছি, মোটামুটি দেখতেছিলাম যে কিছু বাদ আছে কিনা, আর কখের জন্য তো বললামই, ওগুলো একটু ফলো করো তাহলেই হবে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ফ্রেন্ডদেরকে অবশ্যই জানিয়ে দিবে এই ক্লাসগুলো, সব ক্লাসের রেকর্ড হচ্ছে। এগুলো তো ধরো আমি নিচ্ছি, আমি কিন্তু ফিজিক্সের টিচার না, কেমিস্ট্রি টিচার না, তারপর তোমাদের জন্য কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি, ফিজিক্স ক্লাস নিচ্ছি। তো তোমাদের ফিজিক্সের ভাইয়ারা, কেমিস্ট্রি ভাইয়ারা কিন্তু ওয়ান শট প্রত্যেকদিন রাতে কিন্তু আমরা রেকর্ড করতেছি, এমসিকিউগুলো কিন্তু রেকর্ড করতেছি, কারণ এমসিকিউ সাপোর্টটা তোমরা এমসিকিউতে হয়তো গুরুত্ব দিচ্ছ না, কিন্তু এমসিকিউ একটা বড় একটা তোমাদেরকে সাপোর্ট দিবে, ওরাও এমসিকিউ সিকিউ নিবে, তারপরে আমি তোমাদেরকে যতটুকু পারতেছি সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।